প্রায় ১.৫ শতাব্দীর অধিক কাল যাবৎ তিনি আমাদের শিক্ষিত সৌর সমাজের কাছে ছিলেন নিতান্তই অপরিজ্ঞাত ও অনালোচিত এক রহস্যময় চরিত্র। সর্বপ্রথম ১৮৭২ সালে তৎকালীন অখণ্ডবঙ্গের নদিয়া জেলার কুমারখালী মহকুমা থেকে টাঙ্গাল হরিনাথ মজুমদার প্রকাশিত ও সম্পাদিত গ্রাম বাংলার সর্বপ্রথম সংবাদপত্র গ্রাম বার্তা প্রকাশিকায় লালন সাহেব মুসলিম ফকির পরিচয়ের উপর একটি নাতিদীর্ঘ প্রবন্ধ প্রকাশিত হয়। তার সাথে কে বলছে সাহেবের লীলা খেলা শীর্ষক কালামটি যখন প্রকাশিত হয়, শাহী লালনের বয়সকাল তখন ৯৮ এটাই আধুনিক মুদ্রণ যন্ত্রে প্রকাশিত সর্বপ্রথম লালন সঙ্গীত। লালন সাহেব ফকির পরিচয়ের উপর সংক্ষিপ্ত কিন্তু সবচেয়ে প্রাচীন মূলনীতি প্রামাণ্য তথ্য গ্রাম বাংলা প্রকাশিকা করতে দিতে বলবে। এর আগে কেউ আর এভাবে সাহিত্যকে শিক্ষিত সমাজে তুলে ধরার কোনো এর অর্ধ শতাব্দীকাল পর ১৯২৫ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভারতীয় দর্শন মহাসভার অধিবেশনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রদত্ত ফিলোসফি অব আওয়ার পিপল এবং নোবেল প্রাপ্তির পর ১৯৩০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ম্যানচেস্টার কলেজে প্রদত্ত রিলিজিয়ন অফ ম্যান শীর্ষক বিখ্যাত হিবাট বক্তৃতার সুবাদে বাংলা সাধু শিরোমণি লালন ফকিরকে নিয়ে পাশ্চাত্যের অভিজাত পণ্ডিত সমাজ ও ভারতবর্ষের বিদগ্ধ সমাজের আগ্রহ ক্রমে বাড়তে থাকে। তারও ২৪ বছর পর ১৯৪৯ সালে কীর্তিমোহন সেন বাংলার বাউল শীর্ষক কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত লীলা বক্তৃতায় স্বীকার করেন যে এই সব নিরক্ষর দিনহীনের কথা বহুকাল ভারতের কোনো বড় পণ্ডিতজনের লেখায় আত্মপ্রকাশ করিতে পারে নাই। পরে এমন একটি ঘটনা ঘটিল যাহাতে আমারও কিছুটা সাহস পেল। কবিগুরু জগতের শ্রেষ্ঠ বিদ্যুৎ সমাজের আহ্বানে দুইবার এই নিরক্ষরদের কথা বলায় আমরা বিস্মিত হইলাম। আমাদের সাহস ইহাতে বাড়িয়া গেল। তবু তারপর যখন অধর মুখার্জি বক্তৃতা ও লীলা বক্তৃতা মারার জন্যে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতজনেরা আমাকে ডাক দিলেন, তখন যে একটু বিস্ময় হইল না তাহা নয়। এভাবে বিশ্বায়নের নানাবাদ পেরিয়ে শাহী লালন ফকির আজ বিশ্বব্যাপী বাঙালি সাধু প্রকৃতির প্রবাদ প্রতিম মহাভাবমূর্তি। সাম্প্রতিককালে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি কমিশন ইউনেস্কো লালন সঙ্গীতকে বিশ্ব ঐতিহ্যের সংরক্ষণযোগ্য অমূল্য মহাসম্পদ বলে স্বীকার করেছে। অথচ পরিতাপের বিষয়, বাংলাদেশের স্কুল পর্যায়ের পাঠ্যপুস্তকে লালন সঙ্গীতকে অন্তর্ভুক্ত করেও বিগত সরকার তার প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল অসুর প্রকৃতির কাঠগোলাদের পরিদৃষ্ট করতে। বিশ্বের লালন ফকির যখন শিক্ষিত উৎপীড়িত, তখন জন্মভূমি বাংলাদেশে নিগৃহীত থাকবেন তিনি কোন যুক্তিতে? যে অঞ্চলের ভাষা এমন কালজয়ী শিল্পপুরুষের আগমন ও বিকাশ ঘটে, সেখানে ইতিবাচক ভাবধারায় নানামাত্রিক ক্রমবিস্তার করার সম্ভাবনা থাকে উত্তরকালে। অথচ স্বদেশে তার বিপরীত চিত্র দেখে ব্যথিত ব্যাকুল না হয়ে পারা যায় না। তারা বাণী সমাজ মাধ্যমে প্রকাশ করে উকিল নোটিশ, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, হামলা, মামলা, জেল জরিমানার মতো লজ্জাজনক ঘটনা ঘটতে দেখা যায়। অতি সাম্প্রতিককালে আমরা স্তম্ভিত বিস্মিত হয়ে লক্ষ্য করলাম যে অকস্মাৎ সরকার বদলের পরপরই এদেশের ঐতিহ্যবাহী ফকিরদের শত শত দরবার, রওজা, আখড়া, তরিকাপন্থী আস্তানা ও বাউল আখড়ায় কাপড় সিদ্ধ হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও বুলডোজার সন্ত্রাসে নিদারুণভাবে বিপন্ন হতে। হামলাকারী অন্ধকারের রাষ্ট্রীয় শক্তির আক্রমণের প্রধান টার্গেট এখন সঙ্গীতাশ্রয়ী সুফি ফকির বাউল সাধকদের দরবার বা আখড়া। তাই শুধু নয়, এবছর লালন সাহিত্যের দোল পূর্ণিমা অনুষ্ঠান হঠাৎ বাতিল করে দেয় সরকার। এখন জেলা পর্যায়ে লালন সঙ্গীত অনুষ্ঠান করতে প্রশাসন পরোক্ষে উৎসাহিত করছে এবং উগ্র সন্ত্রাসীরা প্রত্যক্ষভাবে হুমকিও বাধা দিচ্ছে। সোজা কথাটি সুতরাং অকপটেই বলতে হয় যে আমরা এখন হৃদয়হীন এক অসুরের রাজত্বে বসবাস করছি। আমরা জানি মোহাম্মদ লালন সাহিত্যের কালোত্তীর্ণ মহতি সুরবাণীর মর্মার্থ সিংহভাগ মানুষ এখনো অনুধাবন করতে পারেনি। এই বিষয়টি গত ২ দশক ধরে আমাদের খুব ভাবিয়েছিল। সেজন্য সাহিত্যিক অতীন্দ্রিয় বাণী ও তার ব্যবহৃত রূপক শব্দগুলোর অর্থ নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ কাজ, যা ইতিপূর্বে আর কেউ করেনি। তাই ২০১৭ সাল থেকে আমরা শব্দার্থ সহ লালন সঙ্গীত অনুধাবন সিরিজ
নামক গবেষণা সমৃদ্ধ 6 খণ্ডের সিরিজ গ্রন্থ প্রকাশনা প্রকল্পটি শুরু করি। ফকির লালন সাজির সৃষ্টির গান, ফকির লালন সাজির লীলা গান, ফকির লালন সাজির স্ত্রী দেশের গান, ফকির লালন সাজির প্রবর্ত দেশের গান, ফকির লালন সাজির সাধক দেশের গান ও ফকির লালন সাজির সিদ্ধি দেশের গান শীর্ষক এই 6টি খণ্ড ক্রমান্বয়ে আমরা প্রকাশনা শুরু করি 2019 সাল থেকে। শাহজির অশেষ কৃপায় লালন সঙ্গীত অনুধাবন সিরিজ গ্রন্থ প্রকাশনা প্রকল্পের সর্বশেষ খণ্ডটি গত বছর 2024 সালে শাহজির 250তম আবির্ভাব বর্ষে বাংলা একাডেমি অমর একুশে বই মেলায় ফকির লালন সাজি সিদ্ধি দেশের গান নামের গ্রন্থ প্রকাশনার মধ্য দিয়ে সুসম্পন্ন হয়েছে। মহামতি লালনকে ফকির রূপে নয়, বাউল নামেই শনাক্ত করেছে আমাদের কাঠমোল্লা বর্ষী থেকে শুরু করে পাশ্চাত্য ধারার আধুনিক বুদ্ধিজীবী সমাজ পর্যন্ত। নিশ্চয়ই বাউল তত্ত্বে মানুষ তত্ত্বেরই রকম থেকে ফকির বাউল কোন ধর্ম বা গোত্র বা দলীয় পরিচয় নয়, এ অতি উচ্চ স্তরের আধ্যাত্মিক জীবন আদর্শ। সব ধরনের ফকির বাউল আছেন, তারা দেহমনের বন্ধন থেকে মুক্ত হয়ে যান গুরুমুখী সাধনাকে আত্মস্থ করে। এর নাম জেনতে মরা প্রেম সাধনা। অনেক বিশ্বাস, বদ্ধ চিন্তা ও কুসংস্কারের সব বেড়াজাল ছিন্ন করেন বলেই ফকির বাউল অকপটে ঈশ্বর বা আল্লাহকে বলেন মনের মানুষ। তাই ফকির লালন সাহেব প্রধান বক্তব্য ফকির দুর্দশা বলেন, যে খোঁজে মানুষের খোদা সেই তো বাউল। সৃষ্টির মধ্যে স্রষ্টাকে অনুসন্ধানী ফকির বাউলের জীবন ব্রত। সেজন্য ফকির লালনের তীব্র জিজ্ঞাস্য, সব সৃষ্টি যে করেছে তার সৃষ্টি কে করেছে? সৃষ্টি ছাড়া কি রূপে সে সৃষ্টিকর্তা নাম ধরেছে? হ্যাঁ, এই সৃষ্টি নামক দেহকর্তার অন্তরালে বসে স্রষ্টা বা সৃষ্টিকর্তা বসবাস করেন, যাকে সাঁজি কীর্তিকর্মা বা মনের মানুষ নামে অভিহিত করেছেন। মানবের দেহ ভাণ্ডে গোপনে বসে তিনি সর্বদা রূপে রসে আনন্দ লীলা করছেন। পক্ষান্তরে সাঁজি তাকে সোনার মানুষ নামও দিয়েছেন। সম্যক গুরুরূপী দিব্য মানুষকে ভজনা বলতে তার আদেশ নির্দেশ কায়মনে প্রতিপালন করা কারো কারো পক্ষে সম্ভব করলেন। তিনি নিজেই স্রষ্টা সূক্ষ্ম পরিসৃষ্টি রহস্যের মহাসত্যের বহিঃপ্রকাশক হয়ে ওঠেন। তিনি হন স্থানকাল জয়ী মহাপুরুষ। আমরা এমন দিব্যজ্ঞানী মহাপুরুষের স্মরণ ও মনন্দারা হিংসা নিন্দার নেতিবাচক তামসিকতা থেকে মুক্ত হবার অফুরন্ত প্রেরণা পাই। কেননা লালন দর্শন মানুষকে প্রকৃত অর্থেই বাঁচাতে চায়। জৈবিক প্রবৃত্তি পরায়ণ মানুষ থেকে মহাপুরুষ তথা সোনার মানুষ উত্তীর্ণ করে মানবের চিৎ প্রকর্ষ সাধনা, মানব ভজনা, মানবের মাঝে পরমকে উদ্ভাসিত করাই লালন ফকিরের মূল বাঞ্ছা। তার বিপরীতে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থা মানুষকে কত নির্মম ও বিভৎসভাবে নিধন করা যায় তার জন্যই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে আসছে। মানুষের বিকাশের জন্য নয়, মানব জাতিকে সমূলে বিনাশের জন্যই এখন করা হচ্ছে সর্বোচ্চ ব্যয়। বিশ্বের সমরাস্ত্র শিল্প ও রাষ্ট্রগুলোর সামরিক বাজেটের দিকে দৃষ্টিপাত করলে সেটা স্পষ্ট বোঝা যায়। তাই আজ চারিদিকে যুদ্ধ উন্মাদনা, আগ্রাসন, জঙ্গিবাদ, মাদক, সাম্রাজ্যবাদ ও সন্ত্রাসবাদের যে তাণ্ডব বৃদ্ধ চলছে তা থেকে মানুষকে রক্ষার কর্তব্যে লালন দর্শন বা কোরআন দর্শন ধন্বন্তরী মহৌষধতুল্য। ফকির বাউলের কোনো দেশ নেই, আপন দেহেই তার দেশ বা জগৎ। ঐবাহ্য বাংলায় বাউল সাধনা, বাউল সঙ্গীতে বৈচিত্র্যের অন্ত নেই। আমরা প্রতি বছর এই দুই বাংলার বাউলদের নিয়ে আয়োজন করলেও এবছর বাংলাদেশ যে দূতাবাস পশ্চিমবঙ্গে তারা আমাদের আমন্ত্রিত শিল্পীদেরকে ভিসা দেয়নি বিধায় তারা আমাদের উৎসব অংশ নিতে পারছেন না। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো কিছু করার ক্ষমতা রাখি না। এই ঐতিহাসিক সঙ্গীত সম্মেলনে আমরা লালন সংস্কৃতি চর্চায় সমপদের নবমাত্রা যোগ করতে চলেছি। জগৎগুরু ফকির লালন প্রবর্তিত শ্রীকৃষ্ণের বাল্যলীলা ভিত্তিক গোষ্ঠী লীলা কীর্তন অবলম্বনে গোষ্ঠীচর হরিমুরারী নামক গীতি নৃত্যনাট্য এখানে সর্বপ্রথম মঞ্চায়নের মধ্য দিয়ে শর্তব্য ফকির লালন সাহেব ঐতিহ্যবাহী সঙ্গীত ধারার সুপ্রতিষ্ঠিত তত্ত্ব লীলা এবং দেহকেন্দ্রিক সঙ্গীতের উপর ভিত্তি করে তার কোনো দার্শনিক নৃত্যনাট্য জগতে আর কোনো পরিবেশন করতে পারেনি। এই শূন্যতা পূরণকল্পে আমরা ঐতিহাসিক লালন সঙ্গীত সম্মেলনের দ্বিতীয় দিন মানে আগামীকাল সকালে 10:30টায় এবং সন্ধ্যা 6টায় এবং শেষ দিন সন্ধ্যায় এই গীতি নৃত্যনাট্য আপনাদের সামনে মঞ্চায়ন করব। লালন সঙ্গীত আমাদের ঐতিহ্যবাহী অমূল্য সম্পদ। এই মহাসম্পদকে বিকাশমান রাখতে তার চর্চা প্রসারে আমরা নিরন্তর সচেষ্ট আছি। এই মহতী সম্মেলন
তারই প্রজ্জ্বল অভিপ্রকাশ। আমাদের উদার আহ্বানে সাড়া দিয়ে বিশিষ্ট লালন গবেষক, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, কলাকুশলী এবং সম্মানীয় অতিথিবর্গ যারা এই মহতী সম্মেলনে আমাদের সাথে সম্মিলিত হয়েছেন, তাদের সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। জগতের সর্বপ্রাণ আনন্দময় হোক। জয়